মানিকতলা তো পাণ্ডেদের প্রপার্টি নয়। আমি বাংলা রাজ্য রাজনীতিতে একটা পরিচিত চেহারা বা মুখ, আর মাল্টিপার্টি সিস্টেমে আমি তো টিপিক্যাল তৃণমূলই নই যে শুধুমাত্র আমি প্রার্থী থাকবো, আর কোনো দল থাকবে না। রাজনীতিটা গণতান্ত্রিক বন্দোবস্তে বা ব্যবস্থায় এটা তো সম্পত্তি নয় যে পশ্চিমবাংলাটা মমতার পর অভিষেক হয় না। যাদের ডিগনিটি বোধ নেই, যাদের সেলফ রেসপেক্ট নেই, বেনিফিশিয়ারি তারা থাকবে। মানিকতলার মানুষ যদি নির্বাচিত করে, প্রথমে ওখানে যে পুলিশি রাজ আর গুন্ডা রাজ কায়েম হয়েছে আর তোলাবাজি, এটা তো প্রথম শুরু করবো বন্ধ করা। মমতাও হারছে, সরকারও যাচ্ছে। একদিকে পোড় খাওয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস রায়, আর তার অন্যদিকে বিপরীত মুখে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রেয়া পাণ্ডে। কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে? যিনি এতদিন ধরে রাজনীতি করে এসেছেন তিনি, নাকি শ্রেয়া পাণ্ডে যিনি সাধন পাণ্ডের মেয়ে, যিনি প্রচারের পিছনে থেকে এতদিন ধরে রাজনীতি করেছেন এবং এই মুহূর্তে তিনি ফ্রন্টে এসেছেন? এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনার জন্য এসেছি তাপস রায়ের কাছে। বেঙ্গল লিবার্টি পর্দায় আপনাকে স্বাগত জানাই। এই যে প্রচারে যাচ্ছেন, মানিকতলার বিধানসভা কেন্দ্রে আপনি বিজেপি প্রার্থী, প্রচারে যাচ্ছেন, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? বা আমি খুবই ভালো সাড়া পাচ্ছি। সাড়া পাওয়ারই তো কথা, সাড়া না পাওয়ার তো কথা না। আমি বাংলা রাজ্য রাজনীতিতে একটা পরিচিত চেহারা বা মুখ, আর মাল্টিপার্টি সিস্টেমে আমি তো টিপিক্যাল তৃণমূলই নই যে শুধুমাত্র আমি প্রার্থী থাকবো, আর কোনো দল থাকবে না। সো প্রার্থী তো অনেক রয়েছে। কংগ্রেসের প্রার্থী আছে, এসইউসির প্রার্থী আছে, সিপিআই এর প্রার্থী আছে, তৃণমূলেরও প্রার্থী আছে। কিন্তু আপনি বলছেন যে আপনি খুব পরিচিত একজন মুখ, তার সঙ্গে বাংলা রাজ্য রাজনীতিতে আমি তো দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠিত পরিচিত মুখ। এটা তো নতুন করে আমাকে বলার অপেক্ষা রাখে? কিন্তু শ্রেয়া পাণ্ডে, যিনি তার 11 বারের যে টার্ম, সেই টার্মে সাধন পাণ্ডে ছিলেন, 2021-এর নির্বাচনে সাধন পাণ্ডের পরে তার স্ত্রী সুপ্তি পাণ্ডে ছিলেন, এবং আবার এই বছর প্রথম রাজনীতিটা গণতান্ত্রিক বন্দোবস্তে বা ব্যবস্থায় এটা তো সম্পত্তি নয় যে পশ্চিমবাংলাটা মমতার পর অভিষেক হয় না। সেটাই তো প্রমাণিত হচ্ছে গত না, সেটা যাদের ডিগনিটি বোধ নেই, যাদের সেলফ রেসপেক্ট নেই, বা যাদের অন্য কোনো কিছু উপায় নেই বা বেনিফিশিয়ারি, তারা থাকবে। যাদের ডিগনিটি বোধ রয়েছে, যাদের সেলফ রেসপেক্ট রয়েছে, গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় প্রিয়াঙ্কা রাহুলকে মেনে নিচ্ছে না ভারতবর্ষের মানুষ, তো কে মেনে নেবে অভিষেককে? ঠিক তেমনি সাধনদার প্রতি আমি শ্রদ্ধা জানাই, আমি বৌদিকেও শ্রদ্ধা জানাই, কিন্তু বিষয়টা হলো মানিকতলা তো পাণ্ডেদের প্রপার্টি নয় যে গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় বা যারা তৃণমূলও করে তাদের যদি সেলফ রেসপেক্ট থাকে, তাদের যদি ডিগনিটি বোধ থাকে, তাহলে পরে যারা প্রথম দিন থেকে তৃণমূল করেছিল বা তারও আগের থেকে যারা রাজনীতিতে ছিল, যারা মমতা ব্যানার্জির প্রথম দিন থেকে তৃণমূলীতে ছিল, তাদের পক্ষে নিশ্চিতভাবে এই গণতান্ত্রিক মানে এটা দলীয় গণতন্ত্রের ব্যাপার। সেটা দলীয় গণতন্ত্রে যদি সেটা কোম্পানি হয়, লিমিটেড কোম্পানি হয়, তারা মানতে নাও পারে, কিন্তু দলে গণতন্ত্র থাকতে হবে। এবং দলে যারা ধাপে 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 উঠে এসেছে, কেউ ব্লক রাজনীতি থেকে, কেউ ছাত্র রাজনীতি থেকে, কেউ যুব রাজনীতি থেকে, সেই সমস্ত ব্যাপারে, সুতরাং তাদেরই তো স্থান হওয়া উচিত। শ্রেয়া পাণ্ডে তো বারবার বলছে যে সে ফিল্ডে থেকে কাজ করে। ঠিক আছে, আমি তাকে নিয়ে বেশি আলোচনায় যেতে চাই না, আমি ওকে নিয়ে কোনো আলোচনাতেই যেতে চাই না, সেটা জানি তো, সেটা করে। একটু কি ভয় লাগছে? কারণ শ্রেয়া পাণ্ডে সে মানিকতলার মানুষের জন্য অনেক কাজ করেছে, সে যেটা দাবি করছে। আরে তার দাবিটা তুমি বলছো কেন? তার দাবিটা তাকে করতে বলো, মানুষের কাছে করতে বলো, মানুষ বুঝবে। মানুষের কাজ যদি সে করে থেকে থাকে, তাহলে পরে তো এত কাজ করেও ওর বাবা 21-এ 20,000-এ জিতেছিল লুট করে, এবং ওই ভোটার লিস্টে 3200 আমি মাইনাস ছিলাম। পুলিশ আর দুর্বৃত্তরা লুট করেছিল আমার পার্লামেন্ট ইলেকশনে। তার 1 মাস পরে ভোট হয়েছে, ঠিক তার 1 মাস পরে। তাহলে কি বলতে হবে সুপ্তি পাণ্ডে সাধন পাণ্ডের থেকে কি বেশি জনপ্রিয় বা বেশি পলিটিক্যালি ব্যক্তিত্ব? 62 না 63,000-এ জিতেছিল। তো এইগুলোও কিন্তু মানিকতলার লোককে কি আমাকে বোঝাতে লাগবে না? আমাকেও বোঝাতে লাগবে না। প্রচারে গিয়ে মানিকতলার মানুষকে বলছি যে গাই আরজি কর,
প্রচারে গিয়ে মানুষকে বলছি চাকরি বিক্রি, প্রচারে গিয়ে মানুষকে বলছি কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে টাকা লাগে, প্রচারে গিয়ে বলছি 26,000 চাকরি বাতিল, প্রচারে গিয়ে বলছি 1 মিনিটে সংখ্যাগুরুদের 12টা বাজিয়ে দেবো, একটা সম্প্রদায়কে প্ররোচিত করছে। প্রচারে গিয়ে বলছি যে নিজ ভূমে পরবাসে, মোথাবাড়ি, শামশেরগঞ্জ, ধুলিয়ানের কথা, যে এটা কি পশ্চিম বাংলাদেশ হবে, এখানে জামাতিদের গড় হবে, এবং এটা জঙ্গিদের জেহাদিদের কি বিচরণ ক্ষেত্র হবে। প্রচারে গিয়ে সন্দেশখালি বলছি, প্রচারে গিয়ে বালি পাথর থেকে আরম্ভ করে, কয়লা থেকে আরম্ভ করে, মানে রন্ধ্রে রন্ধ্রে যে চূড়ান্ত পর্যায়ের যে দুর্নীতি, করাপশন, স্ক্যাম, সেগুলো বলছি। মানে তো শেষ করা যাবে না, যত বলি ততই কম। নিশ্চয়ই বুঝছে, মানুষকে এত না বুঝে মানুষ বোঝে না, এটা বলার কোনো কারণ নেই। এই মানুষই তো 72 শিখিয়েছিল, এই মানুষই তো 77 দেখিয়েছিল, এই মানুষই তো কেন্দ্রে দেখিয়ে দিয়েছে কোনো একটা দলকে, এই মানুষই তো দুটো রাজনৈতিক দলকে পশ্চিমবাংলাতে দেখিয়ে দিয়েছে, এই মানুষই তো 11 দেখিয়েছিল, এই মানুষই 26 দেখাবে। তৃণমূল কংগ্রেস কি কোনো জায়গায় ভয় পাচ্ছে? তার কারণ আমি বলতে পারবো না কে ভয় পাচ্ছে বা পাচ্ছে, আমি জানি না। তবে কথা হলো যে মমতাও হারছে, সরকারও যাচ্ছে। গতকাল যেরকম নির্বাচন কমিশনের দপ্তরে 4 জন এটা কখনো হয়? সরিয়ে দেওয়া আরে ভাই, এটা তার মানে কি? আজকে যা 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 হচ্ছে এর দায় কার? এটা তো মমতার জন্য হচ্ছে। মমতা 13 সাল থেকে নির্বাচনে কি করেছে? প্রতিটা নির্বাচনে পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা, পুর নিগম কি করেছে? প্রথম দিন থেকে মানুষকে খেপিয়ে তুললো SIR নিয়ে, কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, কাউকেই মানবে না, দাবরানি খাচ্ছে, প্রতিদিন তো থাপ্পড় খাচ্ছে গালে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। তারপরে তো গতকাল যে তৃণমূলের আরও তো রাজ্য আছে নাকি পশ্চিমবাংলায়, এই ভারতবর্ষে, নাকি পশ্চিমবাংলার একটা রাজ্য? আর কোথাও SIR হচ্ছে না, আর কোথাও হাইকোর্ট সুপ্রিম কোর্টকে মানছে না, আর কোথাও যেন CEO অফিস নেই। যাই হোক, এগুলো কিন্তু প্রতিদিনই ওদের ভোট মাইনাস হচ্ছে এসবের ফলে। তার কারণ মানুষ এগুলো দেখছে। মানুষ তো আর তোমার আমার মতন চিৎকার করবে না, স্ট্রিট কর্নার করবে না, বলবে না। মানুষকে এগুলোকে পছন্দ করে নাকি? মানুষকে থ্রেট কালচার চলছে পশ্চিমবাংলার বুকে, সর্বত্র, সারা বাংলা জুড়ে, আর থ্রেট করছে স্বয়ং মুখ্যমন্ত্রী। সেটা তো নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তো গেছে, সেটা হয়েছে কি হয় তাকে আমাদের দেখতে হবে, মানে অপেক্ষা করতে হবে। দেশে আইন আছে, সংবিধান রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, EC রয়েছে। লেট আস ওয়েট। নির্বাচন কমিশনের দপ্তর থেকে সরাসরি সমস্ত ভিডিও তথ্য পৌঁছে যাচ্ছে আইপ্যাকের কাছে। তাহলে সেটা যদি হয়ে থেকে থাকে, তার জন্য যদি ট্রান্সফার হয়ে থেকে থাকে, তাহলে কি কোনো ভুল হয়েছে, অন্যায় হয়েছে? তো হওয়ার কথা না। নির্বাচন কমিশনের দপ্তর থেকে সমস্ত তথ্য চলে যাচ্ছিল আইপ্যাকের তো তার মানে কি? তার মানে এই যে পশ্চিমবাংলায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, পাচারও হয়ে থাকে, আর এই যে মানুষের যদি হেনস্থা হয়ে থাকে, এই কিছু নাম যদি বাদ পড়ে থাকে, আর যদি উল্টোপাল্টা যদি হয়ে থেকে থাকে, মানুষের হেনস্থা হয়ে থাকে, তার দায় কার? তার গায়ে তো এই সরকারের। তার কারণ BLOরা সরকারি কর্মচারী, ওরা তো দিল্লি থেকে, UP থেকে আসেনি। EROরা সরকারি কর্মচারী, মানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। DM DOরা পশ্চিমবাংলার। তাদেরকে তো থ্রেট করে, তাদেরকে নির্দেশ দিয়ে কাজ করিয়েছে, চিফ সেক্রেটারিকে দিয়ে, হোম সেক্রেটারিকে দিয়ে, নিজে DMদের দিয়ে, SDO BDO এই সমস্ত তো করেছে। এই যবে থেকে SIR শুরু হয়েছে তারই তো পরিণতি এটা। গতকাল দেখা গিয়েছে এই ফর্ম 6কে কেন্দ্র করে, মানে ফর্ম 6 নির্বাচন কমিশনে ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তো ফর্ম 6 যদি বলে যে BDOরা SDOরা নেবে না, ডাইরেক্ট যদি বলে, তো ফর্ম 6 তো জমা করতে হবে কোথাও। তাহলে কি বলতে চাইছে? যে যাদের নাম অন্যায়ভাবে বাদ গেছে, যারা জেনুইন ভোটার, তারা ফর্ম 6 ভরবে না, আর সেই ফর্ম 6 জমা পড়বে না? এর মধ্যে হয়েছেটা কি? বহু ফর্ম 6, প্রথম কথা হচ্ছে পুলিশ ছিনতাই করে নিয়েছে, তৃণমূলের গুন্ডারা আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে ERO আপলোড করেনি সিস্টেমে, তাহলে সেই ফর্ম 6গুলো জমা পড়বে না। এটা মামার বাড়ির আবদার পেয়েছে নাকি তৃণমূল কংগ্রেস?
সেটা নিয়েই গতকাল রাত থেকে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তারা আমি মঞ্চ জানি তৈরি মাঝরাত করেছে। পর্যন্ত হয়েছে, কি হয়েছে না হয়েছে আমি দেখলাম, একটা যুদ্ধক্ষেত্র এখন তৈরি হয়েছে। ওই দিকটা গিয়েছিলাম, ডালহৌসির দিকে, যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। কোনো দিক দিয়ে মাছি গলতে দিচ্ছে না, এখন গাড়ি যেতে দিচ্ছে না। এই সমস্তগুলো করানোর কি কোনো যুক্তি থাকতে পারে? অদ্ভুত বিষয়, গতকাল যখন বিজেপির কর্মীরা তারা যখন বিক্ষোভ করছিলেন তাদেরকে 144 এর অজুহাত দিয়ে তাদেরকে সেই জায়গা জানি থেকে এগুলো আমি, সরিয়ে দেওয়া হলো। তো কথা হলো যে এখনো তো এই কলকাতা পুলিশের কিছু থানা ডিসি বা যারা রয়েছে আধিকারিক, তারা তো এখনো রাজ্য সরকারেরই কথায় চলে, বা তাদেরই তো সেটা, সবাই তো আর চেঞ্জ হয়নি, শুধু সিপি চেঞ্জ হয়েছে আর কয়েকজন ওসি চেঞ্জ হয়েছে, ডিসিও একটা দুটো চেঞ্জ হয়েছে। মানিকতলার মানুষের জন্য কি করতে চান, কি কি বলছেন? মানিকতলার মানুষ যদি নির্বাচিত করে, প্রথমে ওখানে যে পুলিশি রাজ আর গুন্ডা রাজ কায়েম হয়েছে আর তোলাবাজির, এটা তো প্রথম শুরু করবো বন্ধ করা। মানে সমস্ত জায়গাতেই চলছে এই মুহূর্তে। কোথায়? বাংলার সবাই শুনে মাইক্রো আর ম্যাক্রো। মানিকতলাটাকে তুমি মাইক্রো ধরো আর বাংলাটাকে ম্যাক্রো ধরো। বাংলায় যা হচ্ছে মানিকতলায় তাই হচ্ছে, মানিকতলায় যা হচ্ছে বাংলায় তাই হচ্ছে, এটা আলাদা কিছু আছে নাকি? একেবারেই সামনেই রয়েছে নির্বাচন, আর সেই নির্বাচনী প্রচারে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাপস রায়। তবে মানিকতলার কেন্দ্র থেকে যদি বিধায়ক হিসেবে জিতে আসেন, তাহলে প্রথম যেটা এই যে তৃণমূল নয় তোলামূল বলা হয়, সেই যে তোলাবাজির যে রাত, সেটাকেই বন্ধ করতে চলেছেন তাপস রায়। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গলি রিপোর্ট। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalreport.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো। স্বাধীন কাজে হিঙ্গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।